নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। সোমার শখ ও ভালোবাসার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজ কোথায় চলে এসেছি। আজ আলিপুরে সেন্ট্রাল জেল মিউজিয়ামে চলে এলাম। কলকাতার বিভিন্ন দ্রষ্টব্য স্থানের মধ্যে এটি এখন একটি প্রধান দর্শনীয় স্থান। 1906 সালে তৈরি হয় আলিপুর সেন্ট্রাল জেল। পরবর্তীকালে আলিপুর সংশোধনাগার নামে পরিচিত হয়। 2019 সালে 2রা ফেব্রুয়ারি এই জেলটি বন্ধ করে দেওয়া হয়। পরে এখানে তৈরি হয় মিউজিয়াম। চলে এলাম আলিপুর জেল মিউজিয়ামে। 2022 সালে সরকারি উদ্যোগে জেল রূপান্তরিত হয় মিউজিয়ামে। এখানে কার পার্কিং এ সুন্দর ব্যবস্থা আছে। বাইক ঘন্টায় 10 টাকা, গাড়ি ঘন্টায় 20 টাকা। মিউজিয়ামে ঢোকার এন্ট্রি ফি 30 টাকা, লাইট অ্যান্ড সাউন্ড 100 টাকা। ফাঁসির মঞ্চে যারা প্রাণ দিয়েছেন তাদের নাম এই ফলকে লেখা আছে। হেরিটেজ ঘোষণা হওয়ার পর 2019 সালে 20 ফেব্রুয়ারি থেকে এখানে আর কোনো আবাসিককে রাখা হয় না। টিকিট কেটে জেল মিউজিয়ামে প্রবেশ করলাম। 2022 সালে এই আলিপুর জেল মিউজিয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই জেল মিউজিয়াম। এবার বাঁদিকে চলে এলাম। এদিকে রয়েছে ফাঁসির মঞ্চ। এখানে কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, চারুচন্দ্র বোস, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, গোপীনাথ সাহা, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্ত হরি মিত্র, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ গুপ্ত, দীনেশ মজুমদার এনাদের ফাঁসি হয়েছিল। এনারা দেশ স্বাধীনের জন্য নিজেদের বলিদান দিয়েছেন। এখানে এলে গায়ে কাঁটা দেয়, কি অমানুষিক অত্যাচার ইংরেজরা এনাদের সঙ্গে করেছিলেন। সরকারি রিপোর্ট অনুযায়ী আত্মীয় পরিজনদের দীনেশ গুপ্তর মৃতদেহের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। দেহটি জেল চত্বরেই জ্বালিয়ে দেওয়া হয় ও রাতের অন্ধকারে একটি নৌকা করে গিয়ে নিকটবর্তী টালি নালায় ভাসিয়ে দেওয়া হয়। ফাঁসি দেওয়ার পর মৃতদেহ এখানে কাটাছেঁড়া করা হতো। রাইটার্স বিল্ডিং আক্রমণ এবং ইন্সপেক্টর জেনারেল লেফটেন্যান্ট কর্নেল এন.এস. সিমসন হত্যায় তার ভূমিকার জন্য দীনেশ গুপ্তকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। তিনি তার কুখ্যাত কুঠুরি থেকে আত্মীয় পরিজনকে 92টি চিঠি লিখেছিলেন। এবার আমরা দেখে নেব নেতাজি সেল, বিধানচন্দ্র সেল, চিত্তরঞ্জন দাস সেল, ওনারা কতদিন কোন কারাগারে ছিলেন সেগুলো আমরা দেখে নেব। আর যতীন্দ্রমোহন সেনগুপ্ত সেল। প্রথমেই ডাক্তার বিধানচন্দ্র রায়ের সেল। উনি 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত এখানে ছিলেন। উনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। এবার সুভাষচন্দ্র বসু 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই সেলে ছিলেন। এবার দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 1922 পর্যন্ত এই সেলে ছিলেন। যতীন্দ্রমোহন সেনগুপ্ত এপ্রিল 1930 থেকে 22শে অক্টোবর 1932 পর্যন্ত এই সেলে ছিলেন। এবার এলাম নেহেরু সেলে। তিনি 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন। ইন্দিরা গান্ধী 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য তার সঙ্গে দেখা করতে আসতেন এবং পিতা ও কন্যা কারাকক্ষের বাইরে এই গাছের তলায় বসতেন। আন্দামানের কয়েদিদের এখানে রাখা হতো। তাদের ওপর চলতো নির্মম অত্যাচার। এখানে স্ট্যাচুর সাহায্যে তার বর্ণনা দেওয়া হয়েছে। নিষ্ঠুর অত্যাচারের ভিডিও তোমাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি। দেশ স্বাধীনের জন্য এনারা কত কষ্ট করেছেন
এই স্ট্যাচুগুলো দেখে আমরা বুঝতে পারছি। মানিকতলার বোমা মামলায় ব্যবহৃত বোমার অনুরূপে বিবর্ধিত রূপ। এটি ঐতিহাসিক কারাকক্ষ। এখানে বন্দীদের জীবনচর্চা দেখানো হয়েছে। বন্দীদের সঙ্গে কিরকম ব্যবহার করত এখানে মডেলের সাহায্যে বোঝানো হয়েছে। ওনারা কতটুকু বিছানায় ঘুমোতেন, কিভাবে থাকতেন, কতটুকু জায়গায় রান্না করতেন, তাদের খাওয়া দাওয়া, স্নানের জায়গা সমস্ত কিছু দেখানো হয়েছে। এদিকে আবার পুরনো ভারতীয় মুদ্রার কিছু নমুনা রাখা হয়েছে। আলিপুর ষড়যন্ত্র মামলা 1908 সালে D.H. কিংসফোর্ডকে বই বোমা পাঠানো হয়েছিল। এখানে কিছু বোমা রাইফেল রাখা রয়েছে। এবার ফেরার পালা। এই আলিপুর জেল মিউজিয়াম কলকাতার একটি অন্যতম দ্রষ্টব্য স্থান। এখানে ছোট বড় সকলেরই ঘুরে দেখতে খুব ভালো লাগবে। ছোটরা যা ইতিহাস বইয়ে পড়েছে এবং আমরাও যা পড়েছি, এখানে এসে সচক্ষে সেগুলো দেখতে পেলাম। এখানে একটি কফি শপও আছে, সেখানে কফির সঙ্গে সমস্ত রকম স্ন্যাক্স পাওয়া যায়। আলিপুর জেল মিউজিয়াম সকাল 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে এবং সোমবার সম্পূর্ণরূপে বন্ধ থাকে। চারিদিকে আলো জ্বলে উঠেছে, পরিবেশটা খুব সুন্দর লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে।